ঈদের পরদিনও ঢাকা ছাড়ছে মানুষ। বাস টার্মিনালে যাত্রী ভিড়, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, ফাঁকা ঢাকা, নিরাপত্তা জোরদার। পার্বত্য চট্টগ্রামে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব শুরু। পানিতে ফুল ভাসিয়ে পুরাতন গ্লানি ভুলে নতুন বছরের জন্য মঙ্গল কামনা। রাজাকারের তালিকার কাজ শেষ করতে পারছেন না সরকার। প্রশাসনে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের দায়ী করলেন মন্ত্রী। আওয়ামী বিদ্বেষ থেকে ভারতীয় পণ্য বর্জন করছে জনগণ, দাবি মঈন খানের। দিল্লির দাদাগিরির প্রতিবাদ, মত মান্নার। এবং উপজেলা নির্বাচনে মাঠে তৎপর বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। পোস্টার সাটিয়ে জানান দিচ্ছেন অবস্থান, চলছে প্রচারণাও। ঈদ মোবারক। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ সকাল। দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। ঈদের দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছে বিপুল সংখ্যক মানুষ। বাস, ট্রেন, লঞ্চে ভিড় করছেন অনেকে। রাজধানী মহাখালী বাস টার্মিনালে এখন যাত্রীর উপচে পড়া ভিড়। বাস কর্মীরা বলছেন আজ যাত্রীর ভিড় ঈদের আগের দিনের চেয়ে বেশি, আর চাহিদার কারণে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। কেউ কেউ বলছেন ভিড় এড়াতে আগে না গিয়ে কোনো লাভ হয়নি, বরং ভোগান্তি আরও বেড়েছে। পাশাপাশি যারা দেরিতে ছুটি পেয়েছেন তারাও যাচ্ছেন স্বজনের কাছে। ঈদের পরের দিনে বাস টার্মিনালের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, কর্মজীবী মানুষের দেরিতে ঈদ যাত্রার খবর আমাদের জানাবেন। ধন্যবাদ। আজকে সকাল থেকে মহাখালী বাস টার্মিনালে আমরা লক্ষ্য করছি যে ব্যাপক পরিমাণ যাত্রীর ভিড়। যারা ঈদের আগে ঢাকা ছাড়েননি বা ঈদে যারা কাজকর্মের কারণে ঢাকায় রয়ে গিয়েছিলেন, বা মহাসড়কের জ্যাম বা টিকিটের যে চাপ কাউন্টারে, সেই চাপটি এড়ানোর জন্য যারা ভেবেছিলেন যে ঈদের পরে তারা ঢাকা ছাড়বেন বা নারীর টানে দেশের বাসায় যাবেন আত্মীয় স্বজনের সাথে সময় কাটাতে বা ছুটির সময়গুলো তাদের সাথে উপভোগ করতে, সেই কারণেই মূলত যারা আজ যাত্রা করছেন তাদের মধ্যে যে বিষয়টি লক্ষ্য করছি যে তারা জানাচ্ছিলেন যে তারা ভেবেছিলেন ঈদের পরের দিন অনেকটাই যাত্রীদের চাপ কম থাকবে, কিন্তু আজ সকাল থেকে সেই যাত্রীদের চাপ এবং যে টিকিটের যে চাপ, সেই চাপটি লক্ষণীয় এবং তারা এসে বেশ কিছুক্ষণ যাবৎ বসে থাকতে হচ্ছে এবং গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে টিকিট সংগ্রহ করার পর। তবে কোনো যাত্রী বলছিলেন যে কিছুটা ভাড়া বেশি রাখা হচ্ছে, তবে সবচেয়ে বেশি যে সমস্যাটি লক্ষণীয় সেটি হচ্ছে যে তারা জানাচ্ছিলেন যে টিকিট কাউন্টারে তাদেরকে অনেকক্ষণ যাবৎ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বা টিকিটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আর বাস কাউন্টার বা যারা টিকিট বিক্রেতা রয়েছেন তারা বলছিলেন যে তাদের একটি পূর্ব প্রস্তুতিই ছিল মূলত সকালে চাপ হতে পারে এমন একটি শঙ্কায়। তো সেই শঙ্কা মোটামুটি অনেকটাই তারা কাটিয়ে উঠেছেন। তারা জানাচ্ছিলেন যে দুপুর পর্যন্ত মূলত চাপ থাকবে আজকে। দুপুরের মধ্যেই চাপ অনেকটা হালকা হয়ে যাওয়ার বা কমে যাওয়ার যে শঙ্কা বা প্রত্যাশা সেটি করছিলেন তারা। এবং এর সাথে আমি আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে যারা আজ নারীর টানে দেশে ফিরছেন ঈদের পরের দিনও, তাদের পাশাপাশি কিছু যাত্রী রয়েছেন যারা মূলত ঢাকাতে বসবাস করেন, তারা মূলত বেড়াতে যাচ্ছেন ঢাকার বাইরে। এই সংখ্যক যাত্রী বা এই ধরনের যাত্রীদেরও বেশ কিছুটা চাপ রয়েছে বলেই জানা যাচ্ছে মহাখালী বাস টার্মিনালে। এবং আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে মহাখালী বাস টার্মিনালে টিকিটের যে বিষয়টি, সেই বিষয়টি মূলত আগে থেকেই অনেকে কেটে এসেছেন, তাই অনেককে এই ভোগান্তিটা তারা এড়িয়ে যেতে পারছেন। তবে ঈদের আগে অনেক যাত্রী যারা নিম্ন আয়ের যাত্রী তারা জানাচ্ছিলেন যে ঈদের আগে মূলত অনেকটাই ভাড়া বেশি থাকে, সেই কারণেই মূলত তারা ঈদের পরে যাত্রা করছেন। তবে এই ঈদের পরের যাত্রাটিতে এতটা বেশি চাপ থাকবে তারা কখনো সেটি বুঝতে পারেননি বলেই তারা জানাচ্ছিলেন। তো এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ বাস যাত্রার। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী মহাখালী বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রেজা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে দীর্ঘ ছুটিতে গ্রামে কর্মজীবী নগরবাসী। ফাঁকা এই ঢাকায় অপরাধী চক্রের তৎপরতা ঠেকাতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। বাসা বাড়ির নিরাপত্তা সহ চুরি ছিনতাই রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাতভর টহল দিচ্ছে ডিএমপি পুলিশ সহ নিজস্ব নৈশ প্রহরীরা। সৈয়দ মেহেদি হাসানের ক্যামেরায় আরো জানাচ্ছেন এনআই নাহিদ। ঈদের ছুটিতে প্রায় ১.৫ কোটি মানুষ ছেড়েছে ঢাকা। ব্যস্ত নগরী এখন প্রায় ফাঁকা।
বাসাবাড়ি দোকানপাটে চুরি ঠেকাতে সতর্ক পাহারায় রয়েছে ভবনের নিরাপত্তা রক্ষী সহ পাড়া মহল্লার নৈশ প্রহরীরা। আমরা আপনার সর্বোচ্চ চেষ্টা আছি যে আপনার জনগণের জানমাল অথবা বাসাবাড়ি এগুলো দেখার জন্য আমরা আছি নিরাপত্তাতে। যারা দেশে গেছে ওরা যেন শান্তিমত ঈদ করতে পারে। আমরা রাত জাগেন, নাইট ডিউটি কাজ করতেছি। যারা দেশে গেছেন তারা নিশ্চিন্তায় থাকেন। আপনাদের জানমালের হেফাজতে আমরা আছি, আপনারা কোনো দুশ্চিন্তা করেন না। আমরা চেষ্টা চালাচ্ছি সবাই নিরাপত্তা দেওয়া। হ্যাঁ অবশ্যই, তা তো অবশ্যই। সেই জন্য বাসাবাড়ি যে যারা আছেন তারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য চেষ্টা চালাচ্ছি। সাথে পুলিশ স্যাররা আছে, ওনারাও নিরাপত্তা দিতেছে, টহল দিতেছে ওনারা। আমরাও আছি পাশে ইনশাল্লাহ। পাশাপাশি সতর্ক মহল্লাবাসীও। আর আমরাও ইনশাল্লাহ এখানে আমরা যারা ইয়াং জেনারেশন ছেলে পেলে আছে তা আমরা সবাই সচেতন আছি। আমাদের এখানে এই ধরনের কোনো অকারেন্স হয়নি। আর যদিও হয় ইনশাল্লাহ আমরা এই যে রাতের বেলাতে আমরা আসি, টহল দিতেছি, তো কোনো সমস্যা হইতেছে না ইনশাল্লাহ। রাজধানী জুড়ে ছিনতাই, চুরি, ডাকাতি সহ অপরাধ রোধে রাতভর সতর্ক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকায় নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। ঢাকার নিরাপত্তায় কাজ করছে 16,000 পুলিশ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ঈদের বিকেলে আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে প্রাণ হারায় একই পরিবারের 3 জন সহ 5 জন। বৃহস্পতিবার রাতে ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের মর্গ থেকে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে ঘটনায় জড়িত অভিযোগে এমভি তাশরিফ 4 ও এমভি ফারহান 6 লঞ্চের 4 চালক সহ 5 জনকে আটক করা হয়েছে। বাতিল করা হয়েছে লঞ্চ দুটির রুট পারমিট। ঘটনা তদন্তে করা হয়েছে তদন্ত কমিটি। ঢাকার সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত 5 জনের মধ্যে একই পরিবারের নিহত 3 জনের লাশ পিরোজপুরের মঠ বাড়িয়া এসেছে। চলছে দাফনের প্রস্তুতি। এ বিষয়ে আরো জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, সবশেষ কি খবর রয়েছে আমাদেরকে জানাবেন। নেন্সি, আপনি জানেন যে গতকাল ঢাকার সদরঘাটের এলাকায় যে লঞ্চের যে দুর্ঘটনা, দড়ি ছিঁড়ে যে দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনায় 5 জন ব্যক্তি ইতিমধ্যে মারা গেছে এবং 5 জনের ভিতরে 3 জনই পিরোজপুরের মঠবাড়ি একই পরিবারের সদস্য। এবং এই পরিবারের যে বেলাল, তার স্ত্রী মুক্তা এবং তার মেয়ে মাইশা, তাদের মরদেহ ইতিমধ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়ন পরিষদে ইতিমধ্যে পৌঁছেছেন। এবং সকালবেলা ইতিমধ্যে বেলালের স্ত্রী মুক্তা এবং মাইশার মরদেহ ইতিমধ্যে তার বাবার বাড়িতে ইতিমধ্যে দাফন হয়েছে এবং বেলালের মরদেহটি তার মামা বাড়িতে দাফনের ইতিমধ্যে প্রস্তুতি চলছে। এবং লাশ আসার পরপরই এই এলাকায় ইতিমধ্যে একটি শোকের ছায়া নেমে গেছে এবং আত্মীয় পরিস্বজনের যে আত্মনাতা, সেটা একেবারে এলাকাটা ভারী হয়ে গেছে কান্নায়। এবং তারা বলছে যে এইরকম দুর্ঘটনা তাদের কোনোই কাম্য ছিল না এবং ঈদের দিন এই ঘটনা শোনার পর থেকে এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে এবং লাশ আসার পরে তারা দাফনের প্রস্তুতি নিচ্ছে। এবং তারা বলছে যে এই যে বেলাল হচ্ছে যে গার্মেন্টসে, ঢাকার গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি করতো এবং তার মা খুবই দরিদ্র অবস্থায় এবং দরিদ্র পরিবারের একজন ছেলে এবং তার মা অনেক বয়স্ক এবং পরিবারে তার মা ছাড়া আর অন্য কেউই বর্তমানে জীবিত নেই, তার বাবা মৃত। এবং দাউদখালী নিতান্ত গ্রাম এলাকার এখানে তারা বসবাস করতো এবং ঈদের ছুটি কাটানোর জন্যই মূলত তার পরিবার সহই তারা এই সদরঘাট থেকে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু তাশরিফ লঞ্চ এবং ফারহান লঞ্চের কারণে হচ্ছে যে দড়ি ছিঁড়ে তারা মূলত মারা যায়। এবং আমি নেন্সি আরেকটি বিষয় জানিয়ে রেখেছি, স্থানীয়রা বলছে যে মৃতদেহ যে লাশ 4টে পেলেও মূলত মানুষ মারা গেছে, 3টে পেলেও মানুষ মারা গেছে 4 জন। কেননা এই যে মুক্তা যে মারা গিয়েছে, যে বেলালের স্ত্রী, তিনি 6 মাসের ইতিমধ্যে অন্তঃসত্ত্বা ছিল এবং সে ব্যাপারে বলতেছে যে অন্তঃসত্ত্বা সে বাচ্চাটাও মারা গেছে এবং যে পুষ্প নাম করা হয়নি বলে অনেকের ক্ষোভ থাকলেও অতি সত্বর যে মরদেহটা তারা পেয়েছেন তাতে মোটামুটি অনেকটাই স্বস্তিতে আছে পরিজন, পরিবেশ, আত্মীয়স্বজন। এবং আত্মীয়স্বজনরা দাবি করেছেন যে যেহেতু তার পরিবারের একমাত্র মা নিতান্ত গরিব অবস্থায় আছেন এবং সে বয়স্ক, প্রশাসন যেন আর্থিক সহযোগিতা এবং প্রশাসন তারা পাশে থাকে যাতে করে তারা ভবিষ্যতে তার মায়ের দেখভালের জন্য সুবিধা হয়। এবং স্থানীয় এবং আত্মীয়স্বজন দাবি করছে যে এরকম ঘটনা যারা সাথে জড়িত তারা যেন অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় এবং
প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় এবং এইরকম ঘটনা যেন না ঘটে। এবং পিরোজপুরে প্রশাসন থেকে জানানো হয়েছে যে এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে বিভিন্ন সর্বাত্মক সহযোগিতার জন্য প্রশাসন সার্বিক তারা পাশে আছে। মূলত এই ছিল আমার কাছ থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদকালী ইউনিয়ন পরিষদ থেকে এই যে দুর্ঘটনায় নিহতদের বিষয়ে। ন্যান্সি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, পিরোজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। চালের বাজারে অস্থিরতা যেন বেড়েই চলেছে। কুষ্টিয়া চালের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, চালের বাজার দর কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আসলে রমজান মাসের শুরুতে শুরু হওয়া চালের বাজারের অস্থিরতা কিন্তু রমজানের পরে এখনো চলছে। সব ধরনের চালের দামই বাজারে কিন্তু চড়া, অর্থাৎ সব ধরনের চালের দাম রমজান মাসে কিন্তু বেড়েছিল। এখন পর্যন্ত সেই বাড়া দামি চাল বিক্রি হচ্ছে। সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে এই চালের বাজার নিয়ন্ত্রণে, কিন্তু তা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায়নি। চালের দাম কমাতে দূরের কথা, সব ধরনের চালের দামই বাজারে এক দফা বেড়েছে রমজান মাসের মধ্যে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা চালের বাজার। এ বাজারে যদি আমি আজকে আপনাকে বাজার দর জানাই, যেমন মিনিকেট খেতে কুষ্টিয়ায় সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 68 টাকা কেজি দরে এবং কাজল লতা চাল বিক্রি হচ্ছে 62 টাকা কেজি দরে এবং মোটা আটাশ চাল, যেটাকে গরিবের চাল বলা হয়, সেই চালটিও কিন্তু বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। অর্থাৎ আমি বলতে পারি যে বাজারে কিন্তু সব ধরনের চালের দামই চড়া। যদিও 2 মাস আগে কুষ্টিয়ার জেলা প্রশাসক কিন্তু বাজারে চালের দাম নির্ধারণ করে দিয়েছিলেন সর্বোচ্চ 64 টাকা থেকে 66 টাকা কেজি দরে, কিন্তু সেটি কিন্তু মিল মালিকরা বা খুচরা বিক্রেতারা কিন্তু মানেননি। অর্থাৎ চালের দাম রমজান মাসে আবারও এক দফা বেড়েছে এবং সেই বাড়তি দামে এখন পর্যন্ত চাল বিক্রি হচ্ছে। আমি এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে তাদের এখানে করার কিছু নেই, তারা মিল গেট থেকে বেশি দামে কিনছে তাই বেশি দামে বিক্রি করছে। তবে তারা আরেকটি কথা আমাদের বলেছে যে আসলে এই যে চালের দাম একের পর এক বাড়ার কারণে কিন্তু তাদের বেচা বিক্রি কমে গেছে, অর্থাৎ তারাও কিছুটা সংকটে রয়েছে। আর এই বিষয়ে আমি যারা মিল মালিক রয়েছে মিল মালিকদের সাথে কথা বলেছি। মিল মালিকদের কিন্তু নানামুখী অজুহাত, অর্থাৎ মিল মালিকরা বলছেন যে ধানের দাম বৃদ্ধি, ধানের সংকট, যার কারণে কিন্তু কোনোভাবে তারা চালের উৎপাদন খরচ কমাতে পারছে না, যে কারণে কোনোভাবেই সেই নির্ধারিত মূল্যে চাল বিক্রি তাদের দ্বারাই সম্ভব নয়। আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু এই চালের বাজারের যে অস্থিরতা, সেই চালের বাজারের অস্থিরতা চলছে, যার ফলে কিন্তু সাধারণ যারা ভোক্তা তারা কিন্তু নাবিশ্বাস উঠেছে। সাধারণ ভোক্তাদের দাবি যে কোনোভাবেই এই চালের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ হচ্ছে বড় বড় যে মিল মালিক রয়েছে এবং ব্যবসায়ী যে সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেটের কারণে কিন্তু চালের বাজার একের পর এক অস্থির হয়েই যাচ্ছে। সরকার নানামুখী পদক্ষেপ দিচ্ছে, তারপরে কিন্তু কোনো সেই পদক্ষেপ কাজে আসছে না। তাই তারা বলছে যদি এই কুষ্টিয়ার খাজানগরের বড় বড় মিল মালিকদেরকে আইনের আওতায় না আনা যায় এবং এই মিলগুলোতে যদি শক্ত অভিযান না চালানো যায়, তবে কিন্তু কোনোভাবেই দেশের চালের বাজার নিয়ন্ত্রণ করা হবে না। তারা এক প্রকার যারা এই যে খাদ্য বিভাগ এবং বাজার মনিটরিং এর সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু দোষাচ্ছে, বলছে তারা দায়সারা কাজ করছে, যার কারণে কিন্তু কোনোভাবেই চালের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর এদিকে আমরা বলতে পারি যে আপনি জানেন ন্যান্সি, বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। আসলে এই খাজানগর থেকে প্রতিদিন সকালে কিন্তু শ টাক চাল দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি কুষ্টিয়ার চালের বাজার নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু দেশের চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ন্যান্সি। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। দর্শক, আমরা আবারও ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানবো। ঈদের দ্বিতীয় দিনে লঞ্চ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ঈদের পরে যাত্রী কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। ঈদের পরে যাত্রীদের চাপ আসলে অন্যান্য রুটে বরিশাল এবং আপনার যে মাদারীপুর অথবা আপনার যে বরগুনা, এইসব রুটে আসলে যাত্রীদের চাপ আমরা সকাল থেকে দেখতে পাইনি। তবে আমরা সদরঘাটে এসে যেটা দেখতে পেলাম সেটি হলো চাঁদপুরগামী যে লঞ্চগুলো রয়েছে এবং ভোলার ইলিশাগামী যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সদরঘাট থেকে একটি পর একটি ছেড়ে যাচ্ছে এবং এগুলোতে কিন্তু আসলে আমরা যাত্রীর চাপ বেশ লক্ষ্য করেছি এবং অনেক লঞ্চ কিন্তু আসলে অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু ছেড়ে যাচ্ছে, এমনটা অভিযোগ কিন্তু আসলে যাত্রীরা আমাদেরকে করেছেন। প্রয়োজনের যেগুলো ধারণ ক্ষমতা রয়েছে তার থেকেও বেশি যাত্রী আসলে প্রতিটা লঞ্চ ছেড়ে গিয়েছে। যদিও সকাল থেকে যাত্রী চাপ আরও অনেক বেশি ছিল, এখন কিছুটা আসলে ভাটা পড়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, গতকাল যে আসলে দুর্ঘটনাটি ঘটেছে লঞ্চ পার্কিং করতে গিয়ে, সেই দুর্ঘটনার কারণে কিন্তু আসলে যাত্রীরা বেশ আতঙ্কিত এবং তারা বেশ আসলে ভীত সন্ত্রস্ত। এবং সদরঘাটে যে আসলে আপনার কর্তৃপক্ষ রয়েছেন, যারা ফায়ার সার্ভিসে যারা রয়েছেন তারা আসলে বেশ তৎপর রয়েছেন আজকে। এবং প্রতিটি লঞ্চ কিন্তু আপনার একটি ভোরে ছেড়ে যাওয়ার পর থেকে কিন্তু আরেকটি লঞ্চ আসলে এখানে পার্কিং করা হচ্ছে, এমন একটা তথ্য আমাদেরকে দিয়েছেন আসলে ফায়ার সার্ভিস এবং যারা বিএডব্লিউটি যারা কর্মকর্তা রয়েছেন তারা।
এবং যাত্রীরা বলছেন যে এর আগের মতো বিশৃঙ্খলার মতো আর কি এবার করা হচ্ছে না এবং আপনার বেশ তৎপর রয়েছে আর কি সদরকারের যারা বিএনএফ কর্মকর্তা রয়েছেন এবং যারা ফায়ার সার্ভিস রয়েছেন বারবার তারা আসলে টহল দিচ্ছেন আপনার যারা যে লঞ্চ যারা মালিক রয়েছেন তাদেরকে এবং লঞ্চের ম্যানেজার রয়েছেন তাদেরকে বারবার সতর্ক করছেন, যাত্রীদেরকে সতর্ক করছেন এবং পাশাপাশি আপনারা যারা বারবার মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে তাদেরকে বাড়াবাড়ি করে না উঠে লঞ্চে। যদিও সকালে কিন্তু একটি দুর্ঘটনা আরও একটি ঘটেছে, সেটি হলো আপনার লঞ্চে উঠতে গিয়ে একটি মহিলা এবং তার বাচ্চা সহ নদীতে পড়ে গিয়েছিল, এমনটা দুর্ঘটনা তথ্য আমরা পেয়েছিলাম। ঠিক আজকে কিন্তু প্রতিটি লঞ্চে উঠতে গিয়ে যে সিঁড়িটা ব্যবহার করা হচ্ছে সেই সিঁড়িটা কিন্তু আসলে আপনার ধরে ওঠার জন্য আর কি রেলিং দেওয়া হচ্ছে এবং সেই রেলিং দিয়ে তারা আসলে যাতায়াত করছে, আপনার লঞ্চে উঠছে যাত্রীরা এবং যাত্রীরা কিন্তু আসলে বেশ আপনার সতর্ক রয়েছে এবং সেই সাথে লঞ্চ কর্তৃপক্ষ কিন্তু বেশ সতর্ক রয়েছে। আপনাকে সবগুলি বলছি যে আজকে কিন্তু এই দুই রুটের লঞ্চে কিন্তু বেশ যাত্রীদের চাপ রয়েছে এবং অনেকেই আসলে ঈদের সময় বেশি পারাবাড়ি করে যারা যেতে চান না সেই কারণে আজকের দিনটিকে বেছে নিয়েছেন, কেউ তাদের আত্মীয়র বাড়িতে যাবেন সেই কারণে আপনার আজকের দিনটাকে তারা বেছে নিয়েছেন। তবে চাঁদপুরগামী যেসব লঞ্চগুলো ছেড়েছে সেগুলোতে আসলে যাত্রীদের চাপ কিন্তু অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে লঞ্চে, সেটি অভিযোগ কিন্তু আসলে তারা আমাদেরকে করেছেন। এই ছিল আমার কাছে সদরঘাট টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর সদরঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নদী ছড়াসহ পানি প্রাকৃতিক উৎসে ফুল নিবেদনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব। সকালে খাগড়াছড়িতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের জন্য মঙ্গল কামনা করা হয়। আজ চাকমাদের ফুল বিজু এবং ত্রিপুরাদের হাড়ি বৈশুর মধ্য দিয়ে বর্ষবরণের এই উৎসব শুরু হয়েছে। এই উৎসব দেখতে খাগড়াছড়িতে বেড়েছে পর্যটকের সমাগম। প্রাণের এই উৎসব ঘিরে পাহাড় এখন রঙে রঙিন। সংবাদ সকালে আরো থাকছে। ঈদের দিনেও ইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজা, অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত, দুর্ভিক্ষ আসন্ন বলছে হোয়াইট হাউস। কয়েক বছর ধরে বলেও রাজাকারের তালিকার কাজ শেষ করতে পারছে না সরকার। মুক্তিযুদ্ধ মন্ত্রী জানান 53 বছর পর তথ্য পাওয়া এখন দুরূহ। তার মতে প্রশাসনে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী লোকদের জন্য এই কাজটি বাধাগ্রস্ত হচ্ছে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন যাই হোক না কেন রাজাকারদের সঠিক তালিকা হতেই হবে। এদিকে রাজাকারের তালিকা তৈরির দায়িত্বে থাকা কমিটির প্রধান শাহজাহান খান জানান 150 উপজেলার তালিকা প্রস্তুত, মন্ত্রী বললেই তা তুলে দেওয়া হবে। জয় যাদবের রিপোর্ট। মুক্তিযুদ্ধে হানাদারদের সহায়তার জন্য এদেশীয় দোসর রাজাকারদের একটি তালিকা ছিল সে সময়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেই তালিকা থেকে প্রথম দফায় 2019 সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর 10,789 সদস্যের তালিকা প্রকাশ করে সরকার। এ নিয়ে দেখা দেয় বিতর্ক, নাম আসে অনেক মুক্তিযোদ্ধারও, ফলে তালিকাটি প্রত্যাহার করে নেয় সরকার। তখনই সিদ্ধান্ত হয় ঢালাওভাবে না করে দুই শ্রেণীতে করা হবে রাজাকারের তালিকা। একটি যারা সক্রিয়ভাবে পাকিস্তানিদের সহায়তা করেছে তারা, আরেকটি যারা জীবন বাঁচাতে নাম লিখিয়েছেন তারা। ওই সময়ে যদি হতো সহজ ছিল, যত দিন যায় তত জটিলতা বাড়ে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন এখনো প্রশাসনে রয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা, ফলে বাধাগ্রস্ত হচ্ছে রাজাকারের তালিকার কাজ। প্রত্যক্ষ বাধা দেন, কর্মের মাধ্যমে বাধা যাতে না হয়। আপনি সরাসরি তো না করতে পারবেন না, এমন কিছু কাজ করবেন যাতে এটা বাধাগ্রস্ত হয়। তো নিশ্চয়ই এখন প্রশাসনে বলবো তো প্রমাণ করেন যে চেতনার স্বাধীনতার চেতনা কতজন ধারণ করে, সেটা তো এরা তো এখন বলবো যে প্রমাণ না করে ঢালাওভাবে একটা কথা হচ্ছে। আবার আমি যেহেতু মন্ত্রী, আমার পক্ষে বলা তো আরো কঠিন। স্থানীয় লোকজনের কাছ থেকে জেনেই এই তালিকা চূড়ান্ত করতে হবে জানান মন্ত্রী। সেখানে কমিটি করে ওই এলাকার মানুষের কাছ থেকে শুনে যে কারা এই স্বাধীনতা বিরোধী সক্রিয় ভূমিকা ছিল সেটা জেনে করা উচিত। কোনো ঢালাওভাবে কোনো কিছুর উপর নির্ভর করলে হবে।
একাদশ সংসদের মেয়াদেই রাজাকারের তালিকা করার জন্য সেই সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খানকে প্রধান করে 3 সদস্যের কমিটি হয়। কমিটি এখন পর্যন্ত 150 উপজেলায় রাজাকারের তালিকা চূড়ান্ত করেছে। আমি প্রায় 1.5 শতাধিক উপজেলার তালিকাটা প্রস্তুত করেছি। এটাকে নিয়ে আমি মন্ত্রীর সঙ্গে কথা বলি, উনি যেভাবে পরামর্শ দেয়, এখনও যদি চায় আমি দিয়ে দিতে পারবো, বা পরবর্তীতে যদি উনি বলেন যে না একসঙ্গে দেন, সেটা করতে হলে আরও সময় লাগে। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলেন, কোনো টাল বাহানা নয়, রাজাকারের প্রকৃত তালিকা করতেই হবে। অবশ্যই তালিকা উচিত, এটি আমাদের রাজনৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এখানে ভীরুতা দেখানোর কোনো সুযোগ নেই। যত প্রভাবশালী মানুষ হোক না কেন, তাদের আত্মীয় স্বজনের নাম আসলে তাদের নাম থাকতেই হবে। নেতারা বলেন, দেশে এখনো স্বাধীনতা বিরোধীরা নানাভাবে তৎপর। ইতিহাসের সত্য ধরে রাখতে এই তালিকা প্রয়োজন। এই তালিকা তৈরি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে বাজারে ক্রেতা বিক্রেতার ভিড় অনেকটাই কম। বগুড়ার বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, বাজার দর কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, ঈদ মোবারক। ন্যান্সি, আজ ঈদের দ্বিতীয় দিন। আজকে কিন্তু অন্যান্য দিনের মতোই যেই সব মানুষ আসলে যাদের দিন এনে দিন খাওয়া, সেই মানুষগুলো কিন্তু আজকেও বাজারে এসেছে। বিক্রেতারা যেরকম পসরা সাজিয়েছে তাদের পণ্যের, একইভাবেই যে ক্রেতাগুলো প্রতিদিন যারা দিন এনে দিন খায়, তারা কিন্তু আজকে সকাল থেকেই বাজারগুলোতে ভিড় জমিয়েছে। বগুড়ার যে প্রধান যে বাজারগুলো রয়েছে, শহরের রাজা বাজার, ফতেয়ালি বাজার, কলোনি বাজার, খান্দার বাজার, এবং আমি এখানে দাঁড়িয়ে আছি শহরের চাষি বাজারে। এইটা কিন্তু মাছের জন্য খুবই বিখ্যাত বাজার, এবং শহরের এই বাজারের মাছই কিন্তু যায় বগুড়ার বিভিন্ন উপজেলা সহ দেশের বিভিন্ন জায়গায়। এই বাজারেও যেটি আমরা দেখেছি যে এখানে মাছের কিন্তু ভালো আমদানি রয়েছে, এবং ঈদের আগের তুলনায় দামও কমেছে। রুই এবং কাতলে 30 টাকাতে গড়ে কেজি বিক্রি হচ্ছে, গড়ে 350 টাকা কেজিতে। একইভাবে তবে ন্যান্সি, যদি একটু সবজির বাজারের কথা আপনাকে বলি, আলু বিক্রি হচ্ছে যে বগুড়ার পাখরি আলু, সেটি বিক্রি হচ্ছে 55 টাকা কেজি। হল্যান্ডার আলু 45 টাকা কেজি। দাম বেড়েছে পটলের কেজি খুচরা বাজারে 60 টাকা বিক্রি হচ্ছে। বেড়েছে বেগুনের দাম, কেজিতে 20 টাকা করে বিক্রি হচ্ছে 40 টাকায়। তবে কমেছে তোরইয়ের দাম, কমেছে ঢেঁড়সের দাম। এছাড়া নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি রয়েছে তা কিন্তু অন্যান্য দিনের মতোই বেশ আমদানিও ভালো। এবং তবে যে একটি বিষয় যেটি আমরা দেখেছি, ক্রেতা কিন্তু কম। ক্রেতার যা ভিড় তা কিন্তু দেখেছি মাছ এবং মাংসের বাজারে। আসলে ন্যান্সি, আমাদের এই এলাকার যে মানুষরা, তারা কিন্তু ঈদ উপলক্ষে 1-2 দিন তাদের ব্যবসা প্রতিষ্ঠান অনেকেই বন্ধ রাখেন, আবার চাকরিরও ছুটি থাকে, তারা বাসাতে থাকে। বাসায় থাকাকালীন তারা কিন্তু যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের বাজার, তা ঈদের আগে শেষ করলেও এই মাছ আর মাংসটা তারা কিন্তু নিজেরা যে কিনতেই পছন্দ করে। বগুড়ার বাজারগুলোতে কিন্তু প্রতিটা বাজারে আমরা দেখেছি ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বিক্রেতাদের কিন্তু তাদের পণ্যের সরবরাহ নিয়ে তারা অপেক্ষা করছে ক্রেতার। ন্যান্সি, বগুড়ার চাষি বাজার এলাকা থেকে বাজারের সর্বশেষ নিয়ে আমার কাছে এটিই ছিল সর্বশেষ তথ্য। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জু রায়। সম্প্রতি দেশে ভারতীয় পণ্য বর্জন নতুন মাত্রা পেয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের দাবি, আওয়ামী লীগ বিদ্বেষ থেকেই মানুষের এই অবস্থান। যতদিন দেশটি বাংলাদেশের মানুষের মানসিক অবস্থা বিবেচনায় না নেবে, ততদিন ভারতের বাংলাদেশ নীতি ব্যর্থ হবে। আর ভারতীয় পণ্য বর্জনের সফলতা না এলেও এমন কর্মসূচি দেশের রাজনীতিতে দিল্লির দাদাগিরি প্রতিবাদ বলেও মনে করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ক্ষমতাসীন আওয়ামী লীগকে সমর্থন ও বাংলাদেশের রাজনীতিতে ভারত সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে বেশ কিছুদিন ধরে ভারতীয় পণ্য বয়কটের কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। সমমনা রাজনৈতিক দলগুলোর মতো বয়কট কর্মসূচিকে এরই মধ্যে সমর্থন জানিয়েছেন বিএনপিরও বিভিন্ন স্তরের অনেক নেতা। ভারতীয় পণ্য বর্জন কর্মসূচির সফলতা নিয়ে সংশয় থাকলেও একে দেশের রাজনীতিতে অন্য দেশের হস্তক্ষেপের প্রতিবাদ হিসেবে দেখছেন নাগরিক ঐক্যের সভাপতি। আরে ভাই, ইন্ডিয়ানটা দিচ্ছেন কেন? অন্য দেশে তাই হচ্ছে, এটা 4 টাকা বেশি দিয়ে হলে অন্য দেশের জিনিস কিনছে লোকে, অনেক না। যেটা ভারতীয় পণ্য ব্যবসায়ীদের বা ভারত সরকারকে খুব
চিন্তায় ফেলে দিতে পারে। ভারতীয় পণ্য বর্জনের মধ্যে দিয়ে এইটা প্রমাণিত হয়েছে মানুষ ভারতের এই রাজনৈতিক দাদাগিরিকে না বলছে। বিএনপি নেতাদের দাবি, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জনগণের সাথে ভারত সুসম্পর্ক অব্যাহত রাখতে চায় কি চায় না সে বার্তা স্পষ্ট করতেই পণ্য বর্জন। শ্রীলঙ্কার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ভালো না, নেপালের সঙ্গে ভালো না, মালদ্বীপের সঙ্গে ভালো না, ভুটানের সঙ্গে ভালো না, মিয়ানমারের সঙ্গে ভালো না, আফগানিস্তানের সঙ্গে ভালো না, পাকিস্তান না হয় বাদই দিলাম, আছি তো কেবল আমরা। ভালো বলতে যতটুকু ততটুকু হচ্ছে আমাদের সঙ্গে, ভারতের জনগণের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে। সেই ঝুঁকিটা ভারতের বর্তমান সরকার নিয়ে জনগণের সম্পর্কটা নষ্ট করবে কিনা এটা তাদের পুনর্বিবেচনা করা উচিত। এই বার্তাটাই আমরা দিতে চাচ্ছি। আওয়ামী লীগের মতো এরকম নমনীয় নতজানু আর কোনো দল বাংলাদেশে পাবে না, সেই জন্যই তারা সমর্থন করে যাচ্ছে। এমনকি বিরোধী দলের নেতাদের মধ্যেও কেউ যদি একটু নড়বড়ে হয়ে যায় তখন সুজাতা সিংয়ের মতো কেউ এসে আবার ঠিক করে, হোসেন মোহাম্মদ এরশাদের বেলায় যেটা আমরা দেখেছি। সুতরাং একটি দেশের রাজনীতি এরকম নগ্ন হস্তক্ষেপ আমরা আশা করি না ভারতের কাছ থেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলছেন, দেশের তরুণ প্রজন্ম কেন ভারত বিদ্বেষী হচ্ছে তা দেশটির নীতি নির্ধারকদের পর্যালোচনা করতে হবে। ভারত সরকারের ব্যর্থতা, তাদের যারা নীতি নির্ধারক রয়েছে, তাদের যারা রাজনীতি যারা পরিচালনা করেন, তাদের সাউথ ব্লক রয়েছে, যতক্ষণ পর্যন্ত না ভারত নির্মোহভাবে এই বাংলাদেশের মানুষের যে সাইকোলজিক্যাল স্টেট সেটা পর্যালোচনা না করবে, আমি বিশ্বাস করি ভারতের বাংলাদেশ নীতি ততদিন পর্যন্ত সম্পূর্ণ ব্যর্থ হবে। আওয়ামী লীগ বিদ্বেষী হওয়ায় দেশের মানুষ ভারত বিদ্বেষী বলেও দাবি করেন ডক্টর মঈন খান। পরিস্থিতির কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ আজকে আওয়ামী লীগ বিদ্বেষী, এবং আওয়ামী লীগ বিদ্বেষী হবার কারণে আজকে সেটার বহিঃপ্রকাশ হচ্ছে ভারত বিদ্বেষী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করে মাঠে তৎপর বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। এলাকাবাসীর দোয়া চেয়ে পোস্টার সাটিয়ে মাঠে অবস্থান জানান দিচ্ছেন তারা। কেন্দ্রীয়ভাবে অংশ নেওয়ার কোনো ঘোষণা না এলেও ময়মনসিংহের 13টি উপজেলার মধ্যে বেশ কয়েকটিতে প্রচারণা চালাচ্ছেন তারা। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে ময়মনসিংহ সদর, ঈশ্বরগঞ্জ, ফুলবাড়িয়া, ত্রিশাল, মুক্তাগাছা এবং হালুয়াঘাটে সরব বিএনপি জামাতের নেতারা। ব্যানার পোস্টারে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের দোয়া ও সমর্থন চাচ্ছেন তারা। ঈশ্বরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করা জামায়াত নেতা অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান জানান, দলীয় প্রতীক না থাকায় নির্বাচনে জয় আশা করছেন তিনি। আমি আশা করি যে একটা সুন্দর ফেয়ার নির্বাচন হবে, এটা আমরা আশা করি। যদি এটা না হয় তো সামাজিকভাবে আমরা আরেকবার পরাজিত হব। একই উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রচারণায় নেমেছেন জেলা উত্তর বিএনপির সদস্য অ্যাডভোকেট শাহজাহান কবির সাজু। জানান, ভোট দেওয়ার সুযোগ পেলে মানুষ বিএনপির জনপ্রিয়তা প্রমাণ করবে। বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে আমরা জানি যে 80%-এর উপরে মানুষের সমর্থন আছে, 20% ভোট আছে যেটা আওয়ামী লীগকে মানুষ দিতে 20%ও দিতে চায় না, তো 20% লোক আছে আওয়ামী লীগের। জামাতের অংশগ্রহণ নিয়ে কোনো কথা না বললেও বিএনপির নির্বাচনে যাওয়ার সুযোগ নেই বলে জানান সিনিয়র নেতারা। যেখানে জনগণের বৃহত্তর স্বার্থের একটি আন্দোলন দীর্ঘদিনের চলমান আছে, সেই জায়গায় আমার মনে হয় দলের সিদ্ধান্ত তাকে মাথায় রেখে চিন্তা ভাবনা করা উচিত। আওয়ামী লীগের নেতারা বলছেন, বিএনপি জামাতের প্রতিদ্বন্দ্বিতার কথা মাথায় রেখে গ্রহণযোগ্য প্রার্থীকে সমর্থন দেয়া হবে। যেহেতু আমরা আওয়ামী লীগ করি, আমরা চাইবো যেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়। দলীয় মনোনয়ন না থাকলেও প্রত্যেকের একটা রাজনৈতিক পরিচয় থাকে। আমরা মনে করি যে এখান থেকে সেরকম সিলেকশন হয়তো হবে। সবার অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সাধারণ ভোটার সহ তৃণমূল নেতাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ঈদের দ্বিতীয় দিনেও অবরুদ্ধ গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেছে অর্ধশতাধিক ফিলিস্তিনির। বৃহস্পতিবার উপত্যকা জুড়ে আহত হন আরও অনেকে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চলা অবস্থাতেই আবাসিক বাড়িঘর লক্ষ্য করে চলে বিমান হামলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, দক্ষিণাঞ্চলের খান ইউনিস থেকে সেনা প্রত্যাহারের পর সেখানকার 4 দিনে প্রকট হয়ে ধরা পড়েছে ধ্বংসযজ্ঞ, চিকিৎসা সেবা সহ সবকিছুতে ভয়াবহ পরিস্থিতি। আর ফিলিস্তিন ভূখণ্ডটিতে
দুর্ভিক্ষ আসন্ন বলছে হোয়াইট হাউস। গেল বছরের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর বর্বরতায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 33,500, আহত 76,000-এর বেশি। এই পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদের পরদিনও ঢাকা ছাড়ছে মানুষ। বাস টার্মিনালে যাত্রীর ভিড়, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, ফাঁকা ঢাকা নিরাপত্তা জোরদার। পার্বত্য চট্টগ্রামে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব শুরু, পানিতে ফুল ভাসিয়ে পুরাতন গ্লানি ভুলে নতুন বছরের জন্য মঙ্গল কামনা। রাজাকারের তালিকা তৈরিতে ধীরগতি, প্রশাসনে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের দায়ী করলেন মন্ত্রী, রয়েছে তথ্যপত্রের সংকট। আওয়ামী বিদ্বেষ থেকেই ভারতীয় পণ্য বর্জন করছে জনগণ, দাবি মঈন খানের। দিল্লির দাদাগিরির প্রতিবাদ, মত মান্নার। এবং উপজেলা নির্বাচনে মাঠে তৎপর বিএনপি জামায়াতের নেতাকর্মীরা, পোস্টার সাটিয়ে জানান দিচ্ছেন অবস্থান, চলছে প্রচারণাও। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।